রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, আজকেও আলোচনা করব, তবে একটু ভিন্ন বিষয়ে আলোচনা রাখতে চাই। প্রবাসীদের নানান দুঃখ কষ্টের কথা আলোচনা তুলতে চাই এবং সেই সাথে কি কি সমাধান রয়েছে সেই দিকগুলো আলোকপাত করতে চাই। আমাদের সাথে তিনজন বিশিষ্ট অতিথি রয়েছেন, তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নেই। স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি, ডান দিক থেকে শুরু করছি। ডক্টর সেলিম রেজা, সহযোগী অধ্যাপক ও কোঅর্ডিনেটর CMS, আপনাকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। এরপরে রয়েছেন জনাব শরীফুল হাসান, সহযোগী পরিচালক ব্র্যাক, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা এর বাইরে অর্থাৎ স্টুডিওর বাইরে আমাদের সাথে আরও একজন অতিথি রয়েছেন, তার সাথে একটু পরিচিত হয়নি, নিশ্চয়ই আমরা তাকে কানেক্টিভিটি এরই মধ্যে পেয়েছি। সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, প্রধান শ্রম সংস্কার কমিশন, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমি আসবো, তার আগে আমরা একটু স্টুডিও থেকে আরও একটু বিষয়ে আলোচনা করে আসতে চাই। জনাব শরীফুল হাসান, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি অভিবাসনে সুশাসন। তো এই সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে কি কি দুঃশাসন দূর করা জরুরি বলে আপনি মনে করছেন? না, ধন্যবাদ যমুনা টিভিকে এই বিষয় নিয়ে আলোচনা করে, বিশেষ করে সুলতান ভাইকে ধন্যবাদ। এত রাতে তিনি আছেন, অনেক বছর ধরে তিনি এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, তাকেও বিশেষ ধন্যবাদ। আমি শুরুটা করি দুটো কথা বলে। একটা হচ্ছে আজকে যে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি, 1971 সালে 16 ডিসেম্বর যখন বাংলাদেশ স্বাধীন হয়, বাংলাদেশ ছিল পৃথিবীর দ্বিতীয় দরিদ্রতম দেশ। আজকে এই যে বাংলাদেশের অর্থনীতি ভালো, বছরে 24-25 বিলিয়ন ডলার দেখছেন, এই 25-26 বিলিয়ন ডলার মানে হচ্ছে সারা পৃথিবী মিলে বাংলাদেশকে যে ঋণ দেয় তার থেকে 8 থেকে 10 গুণ বেশি, মোট বৈদেশিক বিনিয়োগের থেকেও 10 গুণ বেশি। তার মানে এই যে বাংলাদেশকে আজকে যেই জায়গায় নিয়ে গেল যারা, আমি খুব সাধারণভাবে বলে, আজকে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি হচ্ছে দেশের কৃষক, গ্রামীণ শ্রমিক মানে কৃষকের সন্তান মানে কন্যা, আর প্রবাসী শ্রমিক। এই কৃষক, প্রবাসী শ্রমিক বা আমার গ্রামীণ শ্রমিক যারা এই দেশের অর্থনীতির ভিত্তি, তাদের যদি মর্যাদা অধিকারের কথা চিন্তা করেন, তারা পিছিয়ে আছে। সেজন্যই হচ্ছে তাদের সুশাসনের কথাটা। এবং বাংলাদেশে যদি আপনি বলেন আমাদের আসলে কোনো খাতেই যে খুব যে সুশাসন বা প্রাতিষ্ঠানিক কাঠামো আছে তা তো নয়। আমরা বারবার গত 54 বছর ধরে দেখেছি ক্ষমতার পরিবর্তন হয়, কিন্তু মানুষের যে অধিকারের কথা সেটা তো আসলে হয় না। তার উদাহরণ দেখলে বুঝবেন, বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, আর ওই লোকটার আয় গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম। তার মানে সবচেয়ে বেশি খরচ করে সবচেয়ে কম আয় করতে যাচ্ছে। এই যে বলছি আমরা 25 বিলিয়ন ডলার, এটা পাঠাচ্ছে কিন্তু 1.5 কোটি মানুষ, কিন্তু গড় যদি আপনি প্রবাসী আয় দেখেন বাংলাদেশে একজনের কর্মী খুবই কম। তো সবচেয়ে বেশি খরচ করে যায়, বিমান ভাড়া সবচেয়ে বেশি। বাংলাদেশ থেকে যদি আপনি হজের কথা বলেন তাতেও সবচেয়ে বেশি। এবং আপনি এই যে তার এক্সপ্লোটেশন, গত 15 বছর প্রায় 50,000 প্রবাসী শ্রমিকের লাশ আসছে। মধ্যপ্রাচ্যে আমাদের ডোমেস্টিক ওয়ার্কাররা নিয়মিত নিপীড়নের শিকার হয়। এই যে প্রবাসীরা যারা, একজন মানুষ যখন ঠিক করেন তিনি বিদেশে যাবেন, তার পাসপোর্ট তৈরি থেকে শুরু করে মেডিকেল ডিমান্ড বা ভিসাটা আনা, সরকারি সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া, এত কষ্ট করে এয়ারপোর্টে হয়রানি করে সে আবার যখন ওই দেশে যায়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 55-54 ডিগ্রি তাপমাত্রা, তার মধ্যে 18-20 ঘন্টা কাজ করা, এত কাজ করে পরিবারকে টাকা পাঠায়, দেশের অর্থনীতি ঠিক রাখে। এই মানুষটা যখন আবার ফেরে, তার পাশে কেউ থাকে না। তো এর প্রতিটা ধাপে ধাপে আসলে সুশাসন, তার যে অধিকার, এক কথা যদি বলি, তাকে মানুষের মর্যাদা দেয়া। আমরা আমাদের প্রবাসীদের মানুষের মর্যাদা দিই না। আমরা প্রায় কথা বলি, আপনি প্রবাসীদের কষ্ট শুনবেন, ও বলে আমাকে তো কেউ মানুষ হিসেবে ট্রিটমেন্ট আমি পাই না, না দেশে, না বিমানবন্দরে, না মানে পাসপোর্ট করতে গিয়ে। আমরা কাগজে কলমে অনেক কথা বলি, অনেক কিছু বলি আমরা, কিন্তু বাস্তবেতে হচ্ছে এই মানুষগুলোর অধিকার কিন্তু যথেষ্ট হয় না বলে, এবং প্রতি পদে পদে দুঃশাসন, সিন্ডিকেট, হাজার কোটি টাকার বাণিজ্য আছে বলেই আমরা মনে করি যে কোনো পরিবর্তনের সময় বা সব সময় আমরা চাই যে এই খাতে সুশাসনটা আসুক। সুলতান ভাইটা আরও ডিটেলস ভালো বলতে পারবেন যে কেন আসলে এই মানুষগুলো অধিকারটা জরুরি। যে আমি একটু জনাব সুলতান উদ্দিন আহমেদ একটু আপনার কাছে আসি। যেটির কথা তিনি বলছিলেন যে প্রবাসীরা আমাদেরকে এত এত দিচ্ছেন, কিন্তু আমরা প্রবাসীদেরকে এখনো মানুষ হিসাবে গণ্য করতে পারছি না। তাদের এই যে এয়ারপোর্টে ভোগান্তি, এমনকি বিমানে উঠলেও তাদের সাথে যে আচরণ থাকে অন্য একজন স্বাভাবিক যাত্রীর সাথে সে আচরণ থাকে না, একটু ভিন্নতা থাকে। এই পার্থক্যটা আসলে কবে তাদেরকে আমরা মানুষ হিসাবে স্বীকৃতি দিতে পারবো? অনেক ধন্যবাদ। আমি জানি না আমাকে শোনা যাবে কিনা পরিষ্কার। শুনতে পাচ্ছি আমরা স্পষ্ট। যোগদান করেছি। প্রথমে আমি দুইজন আলোচককে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা যিনি ফ্যাসিলিটেট করতেছেন। আসলে যারা আজকে আলোচক তারা কিন্তু অভিবাসী শ্রমিকের ক্ষেত্রে ক্ষেত্রে বিশেষজ্ঞ। আমি শেষের কথাটা যেটা আপনি বলেছিলেন যে তাদের মর্যাদার ব্যাপারটা, তাদেরকে মানুষ হিসেবে বিবেচনা করা, এটা তো আমরা সবাই দেখতে পাই যে যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো ক্রাইসিস আসে, যেমন করোনার সময় আমরা দেখেছি বা তার আগে পরেও,
যে নিজের টাকা দিয়ে টিকিট কেনার জন্য তাদেরকে 2-3 রাত করে এয়ারলাইন্স অফিসের সামনে থাকতে হতো। এটা একটা বড় কারণ হচ্ছে সুশাসনের ব্যাপারটা তো সামগ্রিক ব্যাপার, এটা তো আমাদের যারা বিশেষজ্ঞ আলোচনা তারা বলবেন। কিন্তু আমার কাছে দুটো জিনিস সবসময় মনে হয়, যেটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে এই প্রবাসী সুশাসনের সাথে কিন্তু অংশগ্রহণের একটা সম্পর্ক আছে। সুশাসনের সাথে যিনি এই সুশাসনের অংশ, তিনি কতখানি তার কথা পার্টিসিপেট করতে পারতেছেন, তিনি কতখানি সোচ্চার হতে পারতেছেন, সেটা নির্ভর করে। যেখানে সবচেয়ে বড় দুর্বলতা আমি দেখি সেটা হচ্ছে বাংলাদেশের অভিবাসী শ্রমিকরা না বাংলাদেশে না বাইরে কোথাও শ্রমিক হিসাবে আইনত স্বীকৃত না। এটা আমরা অনেক সবসময় বলি যে যখনই একজন শ্রমিক নিবন্ধিত হবে সে বাইরে যাওয়ার জন্য, তাকে যেন শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় যে সে শ্রমিক, এবং তার কিছু মৌলিক অধিকার যেগুলো সুরক্ষা থাকবে একটা আইনে, এবং তাকে সংগঠিত হয় এবং প্রতিনিধিত্ব করার সুযোগ অধিকার দিতে হবে। এটা হচ্ছে আমি মনে করি তার মানে অভিবাসী শ্রমিকদের জন্য সুশাসন প্রতিষ্ঠার প্রথম শর্ত হওয়া উচিত। আমাদের এখন কিন্তু আমরা যারা অভিবাসন শ্রমিকদের নিয়ে কথা বলি, হ্যাঁ, তারা কিন্তু তাদের পক্ষে কথা বলি, তারা না, তারা নিজেরা নিজেদের কথাটা কিন্তু সবসময় বলতে পারতেছে না বা যে বিভিন্ন ফোরামে প্রতিনিধিত্ব করতে পারতেছে না। এর পাশাপাশি জাতীয় পর্যায়ে হচ্ছে তাদের ভোটের ব্যাপারটা, সেটা তো আমরা সবাই কম বেশি বলি, কিন্তু আমি শ্রমিক হিসেবে তার স্বীকৃতি, তার সংগঠিত হওয়ার অধিকার এবং তার নিজের কথাটা নিজে বলা, প্রতিনিধিত্ব করা, এটা একটা খুব জরুরি বিষয় সুশাসনের সাথে। আরেকটি হচ্ছে সামগ্রিকভাবে আমাদের দেশে শ্রমের মর্যাদাটাই প্রতিষ্ঠিত না। আমরা এয়ারপোর্টে ভোগান্তি অভিবাসী শ্রমিকদের বা টিকিট আনতে গিয়ে ভোগান্তিতে দেখি। আমরা একসময় মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি, নারায়ণগঞ্জের একজন আমাকে বলেছে, এক গৃহ শ্রমিক, যে আমার ভাই এবং আমি দুইজনেই বিদেশ থাকি, আমার ভাই যখন আসে তখন আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়, তারা তাদেরকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয়, কিন্তু আমি যখন আসি তখন খুব বেশি লোকজনকে বলা হয় না যে আমি বাড়িতে ফিরে এসেছি। তো এটা কিন্তু মানে নারী শ্রমিক পুরুষ শ্রমিকের মধ্যে এই মর্যাদার ব্যাপার আছে, আমাদের সাধারণ শ্রমিকদের মধ্যেও কিন্তু এই মর্যাদার প্রচন্ড অভাব আছে। মর্যাদা দেওয়ার প্রদানের ক্ষেত্রে আমরা কথায় কথায় তুই বলা, নিজের নামে না বলে বুয়া ডাকা, মামা ডাকা, এগুলো এখন মানে প্রচলিত আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। এখান থেকে সামগ্রিকভাবেই শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করা জাতীয়ভাবে, এবং তার পাশাপাশি বিশেষ জনগোষ্ঠী যারা আরো বেশি অবহেলিত, উপায়টা কি আসলে? আপনি যে প্রতিষ্ঠা করার কথা বলছেন, গুরুত্ব আরোপ করছেন, উপায়টা কি আসলে? কোন প্রক্রিয়া? আমরা তো বলছি, আপনারা বলছেন, বা যারা বিশেষজ্ঞ প্যানেল রয়েছে তারা বহু বছর ধরে বলেই আসছে, কিন্তু আসলে তো হচ্ছে না। প্রথম উপায়টা হচ্ছে যেটা আমি বললাম, যে তাদেরকে সংগঠিত হওয়ার সুযোগ করে দিতে হবে, অধিকারটা দিতে হবে তাদের, যাতে তারা সোচ্চারভাবে বলতে পারে। আর আমরা যারা বলতেছি তারা এক ধরনের একাডেমিক গবেষণা বা আলোচনার মধ্যে বলতেছি, এটা নিয়ে যে একটা আপনার সামগ্রিক যে অ্যাডভোকেসি হওয়া দরকার, এবং এটা যদি আমি বলবো যে আন্দোলনের মতো যে হওয়া দরকার, সেটা কিন্তু হচ্ছে না। মোবিলাইজেশন যেটা আপনাদের যে প্রস্তাবনা, যে কমিশন আকারে যে প্রস্তাবনা আপনারা দিবেন, সেখানে কি এই বিষয়গুলোকে আপনারা গুরুত্ব দিচ্ছেন কিনা বা থাকছে কিনা? অবশ্যই অবশ্যই গুরুত্ব দিচ্ছি। এখানে একটা বড় অধ্যায় থাকবে এটার ব্যাপারে, এবং আমরা যারা কাজ করে তাদের সাথে বসবো, ইতিমধ্যে বসা শুরু করেছি, এবং এই বিষয়টা তো আমরা কোনো রকমভাবে যুক্ত, আমরা যারা এখানে আসি কাজের সাথে। সুতরাং এটা একটা গুরুত্ব দিয়ে থাকবে সামগ্রিকভাবেই অভিবাসী শ্রমিকদের অধিকার, তাদের সুরক্ষা, এবং তাদের এই সামগ্রিক অভিবাসন প্রক্রিয়াটাকে কিভাবে একটা ব্যবস্থার মধ্যে আনা যায়, সুশাসনের মধ্যে আনা যায়, সেটা ব্যবস্থা করা। জি, আপনি একটু থাকুন আমাদের সাথে, আমরা আরো একবার আপনার কাছে আসতে চাই, আবার একটু স্টুডিওতে যেতে চাই। ডক্টর সেলিম রেজা, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটির কথা তুলছিলেন শরীফুল হাসান শরীফ ভাই, যে আমাদের এখানে খরচটা অনেক বেশি। একটি তথ্য দেখলাম একটি জায়গাতে, যে ফিলিপাইন থেকে ফ্রিতেই যাওয়া যাচ্ছে, সেটি যদিও সরকার হয়তো ভর্তুকি দিচ্ছে বা সরকার, কিন্তু নেপাল থেকে সৌদি যেতে লাগে 700 রিয়াল, বাংলাদেশ থেকে লাগে প্রায় 1500 রিয়ালের মতো খরচ। এই যে পার্থক্য, যেটির কথা শরীফ ভাই গুরুত্ব দিচ্ছিলেন, কেন মানে আমরা এত টাকা কেন দিতে হচ্ছে আমার সেই হতদরিদ্র শ্রমিককে? ধন্যবাদ আপনাকে। এটি সত্যি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি অভিবাসন খাতের সুশাসনের কথা আমরা বলি, প্রথমেই এই বিষয়টিই কিন্তু সামনে আসে যে অভিবাসন ব্যয় তো অনেক বেশি। এটির উত্তর দিতে গেলে প্রথমেই যেটা আমাদেরকে দেখতে হবে সেটি হলো যে, আপনারা জানেন যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেটা খুঁজে পেয়েছে যে প্রায় গত 10 বছরে 13 লাখ কোটি টাকা
রিক্রুটিং এজেন্সিরা তারা বিভিন্নভাবে শ্রমিকদেরকে হয়রানির মাধ্যমে বা নানান রকম শোষণের মাধ্যমে ভিসা বিক্রির নামে, প্লেনের টিকিটের নামে তারা এই টাকাগুলো অর্জন করেছে এবং সেগুলো তারা বিদেশে পাচার করেছে। এই একটি তথ্যই কিন্তু প্রমাণ করে দেয় যে গত 15-20 বছর ধরে এই খাতে কী রকম দুর্নীতি এবং লুটপাট হয়েছে, এবং সেই দুর্নীতি এবং লুটপাটের বলি হয়েছে কিন্তু আমাদের প্রবাসীরা। প্রবাসী শ্রমিকের বিদেশ যাওয়ার খরচ যে বেশি, এটা তো প্রকৃত ব্যয় সে শুধুমাত্র মেটাচ্ছে তা কিন্তু না, সে কোনো না কোনো মানুষের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি বা লুটপাটের ফসলও কিন্তু সে তুলে দিচ্ছে। এই প্রবাসী শ্রমিকদেরকে নানানভাবে ভিক্টিমাইজেশন করার কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল বিদেশে যাওয়ার খরচ অনেক বেশি। এটি যেমন সত্য, ঠিক একইভাবে এটিও সত্য যে বাংলাদেশের সরকার বা বিগত সরকার কখনোই অভিবাসন ব্যয় নিয়ে সত্যিকার অর্থে তেমন কিছু করেননি। কেন করেননি সেটি ভিন্ন একটা আলোচনা, কিন্তু আমরা দেখতে পাই যে প্রবাসী শ্রমিকদের কষ্ট হচ্ছে বা মানবিক জায়গা থেকে তাদের এই বিপুল অঙ্কের খরচ মেটাতে ভীষণ রকমের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এটাকে অনুধাবন করার ক্ষমতাই বিগত সরকারের ছিল না বা বিগত আমলের কারোর ভিতরেই ছিল বলে আমি মনে করি না। এবং এটি না করার কারণেই আমরা দেখতে পাচ্ছি যে অভিবাসন ব্যয় ধীরে ধীরে অনেক বেড়ে গিয়েছে এবং একটা পর্যায়ে গিয়ে অভিবাসন ব্যয় এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে সাধারণ মানুষের পক্ষে অভিবাসন ব্যয় মেটানো খুবই অসম্ভব হয়ে পড়েছে এবং একমাত্র ধার দেনা, ঋণ করা ছাড়া বিদেশ যাওয়ার মতো কোনো উপায় তার সামনে ছিল না, এবং একান্তই না পেরে মানুষজন বিদেশে যাওয়ার জন্য ধার দেনা করে এরকম গিয়েছে। তো এটি একটি চরম রকমের ব্যর্থতা এবং দুর্ভাগ্য আমি মনে করি, কারণ অভিবাসন খাত নিয়ে যখন আমরা কথা বলি এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত মনে করি, কিন্তু যখন আমরা এটাকে বাস্তবে দেখি তখন এটাকে কিন্তু আমরা দেখি ভীষণ রকমের অবহেলার একটা খাত, অনিয়মের একটা খাত, নজরদারি না থাকা বা নজরদারিবিহীন একটা খাত। তো এরকমভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অভিবাসন খাতটি কিন্তু তৈরি হয়েছে এবং এটির প্রতি কোনো দায়িত্ব ছাড়াই দিনের পর দিন এটি নিয়ে আমরা মিথ্যা গর্ব করেছি। এই একটু আগেই আমাদের আলোচক শরীফুল ভাই বললেন যে এই যে 20-25 বিলিয়ন ডলার আসছে এগুলো নিয়ে আমরা শুধুমাত্র গর্ববোধ করি, কিন্তু এই 20-25 বিলিয়ন ডলার যেই মানুষগুলোর সারা দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে পাঠাচ্ছে তাদেরকে কি আমরা মর্যাদা দিতে পেরেছি? সুলতান ভাই বললেন যে মানুষ হিসেবে তাদেরকে মর্যাদার কথা, সেই মর্যাদা তো আমরা বিদেশেও দিতে পারিনি, আবার দেশে যখন উনি আসেন তখন আমরা দিতে পারি না। এয়ারপোর্টে নেমে তাকে ভোগান্তির শিকার হতে হয় এবং পরিবারের কাছে গেলেও অনেক সময় আমরা দেখতে পাচ্ছি কি যে পরিবারের কাছেও তার নানান রকম যন্ত্রণার শিকার হতে হচ্ছে। এবং এই অভিবাসন ব্যয় মেটাতে গিয়ে একটা অভিবাসী শ্রমিকের কি পরিমাণ কষ্ট হয়, কতদিন সময় লাগে, সেইগুলো নিয়ে খুব বেশি গবেষণাও আমরা দেখি না এবং নীতিগতভাবে কিন্তু খুব বেশি আলোচনার জায়গা আমরা দেখি না। এবং সেইখানে আমি বলতে চাই যে অভিবাসন খাতের আরেকটি বড় সমস্যা হচ্ছে এখানে যত রকমের নীতি প্রণয়ন হয় সব কিছুই আমলা নির্ভর, এবং এই যে আমলাতান্ত্রিক যে রকমের ইনফ্লুয়েন্স বা প্রভাব রয়েছে অভিবাসন খাতে সেটি আমার মনে হয় কোনো খাতে নেই, এবং সেটি এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক দারুণ দারুণ সুযোগ দিয়েছে প্রবাসীদেরকে, একটা বিশেষ লাউঞ্জ উদ্বোধন করা হলো, তাদেরকে ভোটাধিকারের কথা বলা হচ্ছে, তাদের সেবার মান উন্নয়নের কথা বলা হচ্ছে, কিন্তু আমি এখনও দেখতে পাচ্ছি যে প্রবাসীদের জন্য যে সেবার কথা বলছি সেই সেবার ওভারঅল ডিজাইনের মধ্যেই আমাদের মনস্তাত্ত্বিক এক ধরনের দৈন্যতা রয়ে গিয়েছে। যেমন আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে, যে এই সরকার আসার পরে প্রবাসীদেরকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছে, তাদেরকে ভিআইপি মর্যাদা দেওয়ার জন্য, এবং সেই লাউঞ্জ যদি আপনি একটু ঘুরে ঘুরে দেখেন দেখবেন যে সেখানে যে খাবারগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সব জাঙ্ক ফুড। পৃথিবীর বহু উন্নত দেশে পাবলিক প্লেসে সেই খাবারগুলো বিক্রি করা যায় না। একটা বার্গার, একটা স্যান্ডউইচ, যেগুলো খুবই অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয় মানব শরীরের জন্য। আমি একদিকে বলছি আমার শ্রমিক বিদেশে যাবে সুস্বাস্থ্য নিয়ে এবং আমি আমার প্রবাসী শ্রমিকদের নিয়ে গর্ব করতে চাই, ঠিক একইভাবে আবার আমি তাদেরকে প্লেনে ওঠার আগ দিয়ে আমি জাঙ্ক ফুড খাইয়ে দিচ্ছি। যে মানুষটা 2 দিন 3 দিন পুরো জার্নি করে ঢাকা শহরে আসছে প্লেনে চড়ার জন্যে, তাকে আমি বলছি যে এখানে ভাত নেই বা এখানে তুমি যেটা খেতে চাও সেটা পাবা না, এখানে তুমি পাবা বার্গার স্যান্ডউইচ। এটাই প্রমাণ করে যে প্রবাসী শ্রমিকদের জন্য আমরা যাই করছি না কেন সেটা আমাদের মতো করে করছি, তাদের জন্য কি প্রয়োজন বা তাদের মতো করে আমরা কিন্তু কোনো কিছু করছি না। এবং এই রকম অসংখ্য না করার কারণে আমরা এক ধরনের দুর্ভাগ্য বয়ে এনেছি এবং এক ধরনের চরম স্বেচ্ছাচারিতা বয়ে নিয়ে এসেছি, এবং প্রবাসী শ্রমিকদেরকে আমরা দেখছি কীভাবে রেমিটেন্স প্রেরণকারী একজন মানুষ হিসেবে বা পণ্য হিসেবেও দেখছি অনেক সময়। এবং সুলতান ভাই খুব ভালো মতোই বলেছেন, অনেক সময় শোষণের শিকার হচ্ছেন বা বিদেশে শ্রমিক হিসেবে তার যে স্বীকৃতি সেটাই আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমি তো তাকে শ্রমিক হিসেবে মর্যাদা দেওয়ার কথাই ভাবছি না।
আমরা ভাবছি যে সে শুধু বিদেশ থেকে টাকা পাঠাবে এবং সেই টাকার অঙ্কগুলো আমরা গুনবো এবং এই মাসে কত হলো, আগামী মাসে কত হবে, এই বছরে কত হবে, কোন দেশ থেকে বেশি আসছে, কোন দেশ থেকে কমে আসছে। এই সংখ্যাতাত্ত্বিকভাবে যখন আমরা প্রবাসীদেরকে দেখা শুরু করি তখনই আমাদের মানসিক দৈন্যতাটা আরও খারাপ পর্যায়ে চলে যায় এবং মনস্তাত্ত্বিক জায়গা থেকেই তাদেরকে আমরা অনুভব করতে পারি না এবং তাদের জন্য একান্ত প্রয়োজনীয় সার্ভিসগুলো বা সেবাগুলো যখন দিতে যাই সেখানেও আমরা ভুল করে ফেলি বলে আমি মনে করি। জি, আবার একটু সৈয়দ সুলতানুদ্দিন আহমেদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেই কথা তিনি বলছিলেন যে আমরা প্রবাসীদের মতো করে দেখি না তাদের সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে। আপনারা যে বড় একটু উদ্যোগ নিতে যাচ্ছেন, সরকার হয়তো তার একটা বড় অংশই হয়তো পালন করবে বলে আমরা আশা রাখি। আপনারা কি আসলে প্রবাসীদের কাছ থেকে প্রবাসীদের সমস্যা শুনছেন নাকি আমলাদের কাছ থেকে এই তথ্য নিচ্ছেন? এটি একটি বিষয়। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, যে বিষয়টি নিয়ে আসলো যে আমাদের এখানে প্রবাসীদের যে খরচ অনেকটা বেশি, অনেকগুলো হাত ঘুরতে হয় বলে এই খরচটি তাদেরকে বেশি দিতে হয়, সেটি আলোচনা এসছে। এই যে অনেকগুলো হাত ঘুরতে হয়, এটি রোধ করা কি খুব বেশি কঠিন? এই ডিজিটালাইজেশনের যুগে কোনটি আসল এজেন্ট কোনটি নকল এজেন্ট, এটি তো ওয়েবসাইটে দিলেই সম্ভব। আসলে এরকম কোনো উদ্যোগের কথা কি আপনারা বলছেন কিনা? ধন্যবাদ। দ্বিতীয়টা প্রশ্নে বলি, এটা আপনি বলেছেন যে এটা ডিজিটালাইজেশনের যুগে এটা মোটেই কঠিন কিছু না। এটি আসলে এটা তো যে শ্বেতপত্রের কথা বলা হয়েছে, যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের চক্রের অংশ এবং এই চক্রটা ভাঙ্গা, যেটা আমি বলেছি যে একদিকে তো রাষ্ট্রীয় পর্যায়ে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা আছে, কিন্তু পাশাপাশি আবার প্রগতি যারা যেতে চায় তাদেরকে সক্ষম করে তোলার ব্যাপার আছে, কিন্তু তাদেরকে তথ্য দেওয়া, তথ্য কেন্দ্র বহু প্রত্যেক জায়গায় আছে, কিন্তু সেই তথ্যটা সঠিকভাবে তাদেরকে বিশ্বাসযোগ্য আস্থার মতো করে দেওয়া দরকার। আমরা একবার একটা উদ্যোগ নিয়েছিলাম যে প্রবাসী শ্রমিক যারা ফিরে আসে তাদের মাধ্যমে যারা যেতে চায় তাদেরকে তথ্যগুলো দেওয়া, যে কি ধরনের হয়রানি হয়, কি ধরনের আপনার তারা ধোঁকাবাজির সম্মুখীন হয়। সেখানে আমরা দেখেছি যে এরকম কিছু মানে সরকারি যে তথ্যগুলো দেওয়া হয় সেগুলোর ব্যাপারে কিন্তু শ্রমিকরা খুব বেশি আস্থা রাখে না, কারণ যারা দালাল তারা এমনভাবে তথ্যগুলো উপস্থাপন করে যে তারা তাদেরটাই বিশ্বাসযোগ্য করে ফেলে। আর এই আরেকটা কারণ হচ্ছে যারা প্রতারণার শিকার হয়, প্রতারকদের ব্যাপারে কিন্তু কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে এমন কিন্তু আমরা জানি না। আমি জানি না অন্যরা কাছে তথ্য আছে কিনা, কিন্তু আমাদের কাছে এরকম কোনো তথ্য আমরা পাইনি যে প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারিয়ে চলে এসেছে বাইরে থেকে বা এখানেও প্রতারণার শিকার হয়ে যেতে পারেনি, তাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা। সুতরাং ওই মানে এটার প্রতি যে আস্থা থাকবে যে আসলেই ওরা প্রতারক এবং ওদের শাস্তি হয়েছে, এই যে খবরটা সবাই জানবে, এটা কিন্তু জানা হয় না। সুতরাং একটা তথ্য ভান্ডার যদি করা যায়, এবং তথ্য ভান্ডারের চাইতে জরুরি হচ্ছে যে তাদের আস্থা নেওয়া যে সরকার যেটা বলতেছে বা সেটা সঠিক, এবং সেই অনুযায়ী আমরা সমস্ত কাগজপত্র দিয়ে ঠিক করবো এবং যাওয়ার প্রক্রিয়া করব। আরেকটা হচ্ছে তাদের দক্ষতা বাড়ানো। আমাদের এখনো অভিবাসী শ্রমিকদের প্রেরণের বিষয়টি কিন্তু এখনো ওই গৃহ শ্রমিক বা নির্মাণ শ্রমিক, অর্থাৎ একদম কোনো দক্ষতাহীন ভাবে যে শ্রমিকদের চাহিদা, সেই চাহিদা মেটানোর জন্য আমরা তৈরি করি বা 1 মাস বা 2 মাসের একটা প্রশিক্ষণ দিই। এখানে একটা বড় ধরনের উল্লম্ঘন দরকার, যাতে এখনকার যে চাহিদাগুলো আছে সেই চাহিদা গুলো জানা এবং সেই চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন করা। যখনই একজন মানুষ দক্ষ হবে তখন কিন্তু সে খুব কম প্রতারণার শিকার হবে, কারণ সে যখন জানবে যে আমার অনেকগুলো পথ খোলা আছে। যখনই তার দক্ষতা থাকে না তখনই সে কিন্তু হয়রানির শিকার হয়, প্রতারণার শিকার হয়। তাকে বলা হয় তোমাকে আমরা যেমন করে ব্যবস্থা করে দেব। তো এই যে কটা জিনিস আমাদের চোখে ধরা পড়েছে আমাদের বিভিন্ন সময় গবেষণার মাধ্যমে, বা আপনাদের যারা আজকে উপস্থিত আছেন এখানে তাদের কাছ থেকে আমরা যেটুকু আলোচনায় দেখি, যে ওই শ্রমিকের দক্ষতা, শ্রমিকদেরকে এবং কমিউনিটি মোবিলাইজেশন এখানে একটা বড় বিষয়। বিশেষ করে নারী শ্রমিকরা প্রতারিত হয় কিন্তু এই কমিউনিটি মোবিলাইজেশন না হওয়ার কারণে। গ্রাম থেকে, ইউনিয়ন থেকে যেভাবে তারা যায়, দেখা যায় একই গ্রামের 10 জন 20 জন প্রতারণার শিকার হয়েছে ওই গ্রামেরই কারো কাছ দিয়ে বা তার পাশের গ্রামের কারো কাছ থেকে। এটা খুব জরুরি বলে আমি মনে করি। আর এর আগে প্রথম যে প্রশ্ন করেছিলাম আমি অবশ্যই খেয়াল করতে পারিনি, জানতে চাচ্ছিলাম যে আপনারা কি শ্রমিকদের কাছ থেকে তথ্যগুলো নিচ্ছেন কিনা, তারা কি কি সমস্যায় পড়ে, সেই আলোকে আপনারা পরামর্শগুলো দিবেন কিনা?
শ্রমিকদের কাছে তো আমি যেগুলো বললাম ওগুলো শ্রমিকদের কাছে নেওয়া জি তথ্য, যে তারা কেন প্রতারণার শিকার হচ্ছে এবং কেন এই কাজটা করলো। এরকম কিছু লোকের কাছে আমরা সরাসরি তথ্য নিয়েছি, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জে, যে কেন। এর একটা বড় কারণ হয়েছে যে আমাদের অন্য যে তথ্য, সরকারি তথ্য বা অন্য তথ্যের চাইতে প্রতারকদের তথ্য অনেক মুখরোচক, তাদের প্রলোভনটা অনেক মুখরোচক। এক, দুই হচ্ছে এমন কোনো উদাহরণ তাদের সামনে নেই, যে উদাহরণ আমাদের দেশে হয় কি, একজন দুইজন প্রতারকরা তো সবার সাথে প্রতারণা করে না, 10 জনের সাথে প্রতারণা করলে 2 জনকে পাঠায়, ওই 2 জন যখন যায় তখন তারা কিন্তু আবার তাদের কথাগুলো বলে যে হ্যাঁ আমরা তো গিয়েছি, ভালো আছি, এটা বিশ্বাস করে খুব তাড়াতাড়ি। ব্যর্থতার গল্পগুলো খুব বেশি বিশ্বাস করে না, হ্যাঁ, বা আমলে নেয় না। জি এটা একটি। আরেকটি যেটা আমি বললাম, আমি আবারও রিপিট করতে, সেটা হচ্ছে দক্ষতা উন্নয়নের ব্যাপারটা দরকার। আর তৃতীয় যেটা, কমিউনিটি মোবিলাইজেশনের পাশাপাশি আপনার সরকারের যে এই যে সিন্ডিকেটটা ভাঙ্গার জন্য, এবং এই সিন্ডিকেটগুলো আমরা সবাই জানি যে কারা এটা করে, এটা যে শুধুমাত্র ওই একদম লোয়ার লেভেলের মধ্যস্বত্বভোগীরা দালাল্লা করে তা না, এর সাথে কিন্তু উপরের দিকে সবাই জড়িত। এই যে যে সিন্ডিকেটের কথা শ্বেতপত্রে এসেছে, বা যেটা আমরা এবছর গত জি বছরের প্রথম দিকে যে সবার নাম টাম দিয়ে যে আসা শুরু করেছিল একদম, আমাদের তৎকালীন এমপি সাহেবদের কথা, বড় বড় সিন্ডিকেটদের কথা, তাদের বিরুদ্ধে তো কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা দেওয়া হয় না। সুতরাং এরা যাবে কোথায়? যাওয়ারও তো জায়গা নেই, তাদেরকে কোনো না কোনো ভাবে এই চক্রের মধ্যে থেকেই যেতে হয়। এই অসহায়তা কিন্তু প্রবাসী শ্রমিকরা সবসময় বলে, কিন্তু অসহায়ত্ব বলতে বলতেও তারা এখন টায়ার্ড হয়ে গেছে। কারণ আমরা সবাই তাদের কাছে যাই, তাদের কাছ থেকে শুনি, আবার তাদের কথা বলি, কিন্তু প্রতিকার কিন্তু আসলে এখানে হয় না। এই যে আমরা যত মুখরোচক কথা বলি, রেমিটেন্স যোদ্ধা বা অনেক কিছু, যে তারাই আমাদের অর্থনীতির প্রাণ পুরুষ, হ্যাঁ, এগুলো বলে কিন্তু আসলে মানুষের অধিকার সুরক্ষা করা যায় না। মানুষের অধিকার সুরক্ষা করতে হলে আর জন্য আইন শিক্ষা এবং সে বাস্তবায়নের জন্য খুব সুনির্দিষ্ট কাঠামো থাকতে হবে, এবং অধিকার ভঙ্গ হলে, হয়রানির শিকার হলে তার জন্য উপযুক্ত প্রতিকারের ব্যবস্থা থাকতে হবে। এর কোনোটাই কিন্তু নাই। আমরা, আপনারা যদি দেখেন যে এর কোনোটাই আসলে বিদ্যমান নাই। আমরা যা কিছু বলি সেগুলো হচ্ছে আপনার সদিচ্ছা, বা মানে আমরা মুখে বলি, আসলে কাজে সেটি করি না। অধিকাংশ হচ্ছে সদিচ্ছা। জি শরীফের কাছ থেকে একটি বিষয় জানতে চাই। তিনি যেটি বলছিলেন যে দালালদেরকে বিশ্বাস করে মানুষ, কিন্তু এজেন্টদের বা সরকারকে বিশ্বাস করে না। সরকারকেই বিশ্বাস করছে না মানুষ, কিন্তু উল্টো প্রতারক দালালদেরকে বিশ্বাস করছে। এই দায় আসলে কার? সরকারের ক্ষেত্রে করণীয় আছে কিনা সেটা একটু জানতে চাই। আমরা আবারও একটু জনাব সুলতান উদ্দিন আহমেদ আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা কোনো আইনের শাসনের যে বিষয়গুলোর কথা বলছিলেন, যে কাজগুলো করতে হবে, এই ক্ষেত্রে শাস্তিমূলক কোনো ব্যবস্থা আপনাদের পরামর্শে থাকবে কিনা? যে যদি সরকারিভাবেও কেউ কোনো গাফিলতি করে কিংবা কোনো অনিয়ম করে, তাদেরকেও শাস্তির আওতায় আনার জন্য কোনো ধরনের পরামর্শ থাকবে কিনা? ধন্যবাদ আবারও। এটা তো আমি বলেছি যে প্রথমত হচ্ছে যে একটা পূর্ণাঙ্গ প্রস্তাবনা, আসলে প্রস্তাবনা নতুন কিছু না, যারা বিভিন্ন ভাবে অভিবাসী শ্রমিকদের সাথে জন্য কাজ করে, এখানে ব্রাক আছে, নর্থ বিশ্ব যারা, এবং অন্যান্য প্রতিষ্ঠান যারা আছে, তাদের সাথে তাদের বিভিন্ন গবেষণাগুলো আমরা সংগ্রহ করেছি, এবং আমাদের প্রতিবেদনটা খসড়া তাদের সাথে আমরা বসবো সবার সাথে। কিন্তু আমি তো বলেছি এটা তো একটা আপনার অপরিহার্য ব্যাপার। যদি শাস্তিমূলক ব্যবস্থা না থাকে লঙ্ঘনের বিরুদ্ধে, তাহলে তো আপনার কোনো প্রতিকার পেতে পারেন না, তাহলে কোনো অধিকারই সুরক্ষিত হয় না। ওটা অবশ্যই অপরিহার্যভাবেই থাকবে। এটা ছাড়া তার পূর্ণাঙ্গ একটা ব্যবস্থা বা পূর্ণাঙ্গ আইন প্রণয়নের ব্যাপার থাকবে না। আর বাংলাদেশে শুধু অভিবাসী শ্রমিক না, এই ধরনের প্রতারণার মাধ্যমে বিভিন্নভাবে লুণ্ঠনের মাধ্যমে যে সম্পদ তৈরি হয়েছে যারা করেছে, তাদের তো মানে শাস্তির ব্যবস্থা হতে হবে না। এটা তো আমরা যে পরিবর্তনগুলোর কথা বলতেছি, বা যে জন্য এত আত্মহতি হলো, অথবা তার আগেও ধারাবাহিকভাবেই আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, সেটি তো আর হবে না। তো সেটা তো করতেই হবে, আমাদের সবাই মিলেই করতে হবে। শাস্তি অবশ্যই একটা প্রতিকারের পথ, কিন্তু এর চাইতে বড় হচ্ছে যে সামাজিকভাবেই এমন একটা আলোড়ন তৈরি করা, যাতে এই ধরনের প্রতারণার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে ওঠে, ব্যক্তি যেন কালেকটিভলি সক্ষম হতে পারে প্রতিরোধ গড়ে তোলার জন্য। ওখানে আমি বেশি জোর দিচ্ছি যে যিনি ব্যক্তি অভিবাসী শ্রমিক, তিনি যাওয়ার আগে, যখন থাকবে বাইরে এবং যখন ফিরে আসবে, তখন যেন তার একটা সাংগঠনিক অবস্থান থাকে তার অধিকারগুলোর পক্ষে কথা বলার জন্য, প্রতারণার বিরুদ্ধে বা
আপনার অপরাধের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্রয় নেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। শরীফ ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে যে বিষয়গুলো তিনি বলছিলেন শাস্তির কথা, এবং পাশাপাশি আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা আরেকটি বিষয়, বিরতির আগে একটি বিষয় জানতে চাইছিলাম, পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে 14টা ধাপ পেরোতে হয় আমাদের একজন বিদেশি প্রবাসীকে বিদেশে যেতে হলে। কেবলমাত্র বেসরকারি খাতের যারা রয়েছেন এজেন্ট বা তারাই কি প্রতারক, তারাই একমাত্র দায়ী এই প্রতারণার জন্য? এই 14 ধাপের মধ্যে যারা থাকেন তারা কি কোনো অংশে দায়ী না, কিন্তু তাদেরকে কখনো অভিযোগ করা হয় না, মানে অভিযুক্ত করা হয় না, এটা কারণ? না, ধন্যবাদ, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আপনি দেখেন যতগুলো লোক বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছে, এই যে 1-1.5 কোটি মানুষ, তারা প্রত্যেকে বিএমইটের স্মার্ট কার্ড, গভর্নমেন্টের স্মার্ট কার্ড নিয়ে যাচ্ছে। তার মানে মন্ত্রণালয় বা সরকার নিশ্চিত করছে তাকে যে তোমার এই প্রসেসটা ঠিক, তোমার এই কাজটা আছে, তোমার এই চাকরিটা আছে। সেই মানুষটা যখন গিয়ে চাকরি পায় না, প্রতারিত হয়, আপনি তখন শুধু রিক্রুটিং এজেন্সিকে দায়ী করছেন, তাকে ধরছেন। কিন্তু যে কর্মকর্তা এর সঙ্গে ছিল, তাহলে আপনি কি দেখে অনুমোদন দিলেন? তাহলে আপনার কাজটা কোথায়? বিএমইটের স্মার্ট কার্ডটা নিয়ে সে যখন প্রতারিত হচ্ছে, তাহলে তো তার কি কোনো দায় নেই? আপনি কখনোই এই যে সবসময় দেখবেন আপনি, আমরা মানে ব্যবসায়ীদেরকে বা তাদেরকে দায়ী করি, তাদের তো দায় অবশ্যই রয়েছে, কিন্তু তাহলে রেগুলেটরি অথরিটি হিসেবে সরকারের ভূমিকাটা কি? সেই ভূমিকা আপনি পারবেন না। এই যে মালয়েশিয়ার সিন্ডিকেট হলো, আপনি 24-25 হাজার কোটি টাকা নিয়ে গেল, একজন কর্মীর যেই পাঠানো খরচ করার কথা 4 থেকে 10 গুণ বেশি গুণ 5 লাখ 6 লাখ টাকা নেওয়া হলো। তো সেই জায়গাটাতে সরকারের কাজটা কি? আমি আপনাকে যদি বলি, 2016-17 সালে যখন কর্মীরা সরকার বলল যে মাত্র 37,000 টাকায় যাবে, আমি তখন ধারাবাহিকভাবে প্রথমত রিপোর্ট করে দেখালাম 3.5-4 লাখ টাকা লাগে এবং এইভাবে টাকাগুলো নেয়। তো সেই জন্য তো সরকার কারো ব্যবস্থা নেয়নি, বরং ওই সময় যে 10 জনের সিন্ডিকেট ছিল, এই সিন্ডিকেটের পর 18 সালে মাহাতির ক্ষমতা এসে বলল 1,500 কোটি টাকার পাচার হয়ে গেছে, সে বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর আপনি আবার 23 সালে এসে আবার যেই সিন্ডিকেটের কারণে বন্ধ হয়ে গেল, সেই সিন্ডিকেটকে আপনি আবার দিলেন বাজার করার জন্য, ওপেন করার জন্য, এবং তারা এবার 10 জনের জায়গায় 25 জনের সিন্ডিকেট, যেখানে একাধিক এমপি প্রভাবশালী জড়িত, সেখানে লেফটেন্যান্ট জেনারেলরা জড়িত সাবেক। এই যে সিন্ডিকেট, তাদের সন্দেহ প্রকাশ্যে ধরেন, এবং একাধিকভাবে আমি আমার রিপোর্টে বলেছি যে এই সিন্ডিকেটের কারণে হয়েছে। আমরা কিন্তু রাষ্ট্র সর্বোচ্চ পর্যায় থেকে, একদম প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আরম্ভ করে সমস্ত দপ্তর থেকে অনুমোদন দেওয়া হলো যে তারাই কর্মী পাঠাবেন। এবং সিন্ডিকেটটা কত গেল? একজন কর্মী শুধু যাওয়ার জন্যই সিন্ডিকেটকে 1 লাখ টাকার বেশি দিতে হয়েছে, যে টাকাটা বড় অংশ মালয়েশিয়া চলে গেছে। তো এর জন্য কি এই যে টাকাটা তো আসলে কর্মী দিয়েছে, তার জমি জমা বিক্রি করে দিয়েছে, এই যে এত বড় সিন্ডিকেটটাও হলো, তো সেই জন্য তাহলে সরকারের কি কোনো ব্যর্থতা নেই? ওই সময়ের বিএমইটি মন্ত্রণালয়, তাদেরকে কি আমরা জবাব দিতে আনতে পেরেছি? একেবারেই আমরা পারিনি। এবং এই কারণেই আপনি দেখবেন সবসময় হচ্ছে আমরা মানে শ্রমিকদেরকে বলি যে তুমি দালালের কাছে যাও কেন, তুমি টাকা দিলা কেন? কিন্তু আপনি যেটা সুলতান ভাইয়ের আলোচনাতেও শুনলেন, ধরেন টাঙ্গাইলের একজন মানুষ বিদেশে যাবেন, কিংবা মুন্সিগঞ্জ বা শরীয়তপুরের একজন মানুষ, ওইখানে তো তার জন্য কোনো রিক্রুটিং এজেন্সি নাই, সরকারের কোনো সংস্থাও নাই। সরকারের যে দপ্তরটা রয়েছে এখানে জেলা পর্যায়ের, কোনো শ্রমিক যদি সেখানে গিয়ে বলে যে আপনি আমাকে বিদেশে পাঠান, ওই সরকারি দপ্তরের তো কোনো সক্ষমতা নেই। তার মানে বাধ্য হয়ে, তার রিক্রুটিং এজেন্সি নেই, সরকারি কোনো দপ্তর নেই, আপনি বলছেন দালালের কাছে যাবে না, কিন্তু তাকে সেবা দেওয়ার জন্য শুধুমাত্র মধ্যস্বত্বভোগী রয়েছে, যার কারণে সে মধ্যস্বত্বভোগীর কাছেই যাচ্ছে। এবং গ্রামের দালাল, তারপরে শহরের দালাল, তারপরে ঢাকা শহরে, এই যে বারবার কানেকশন, ওইখান থেকে আবার ডিমান্ড ভিসা কিনছে, সিন্ডিকেট করছে, যার ফলে কিন্তু খরচটা আপনার ধাপে 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 বেড়ে যাচ্ছে। এবং এই প্রক্রিয়া কিন্তু আমরা জানি বছরের পর বছর ধরে চলছে। কিন্তু সেই জন্য কিন্তু আপনি কখনোই যারা দায়ী তাদেরকে বিচার আওতা আনেননি। এবং মর্যাদা দেওয়ার কথাটা এই জন্য বলছি, যেই মন্ত্রণালয় আপনাকে 25-26 বিলিয়ন ডলার দিচ্ছে, সেই মন্ত্রণালয়ের বাজেট হচ্ছে সরকারের 55টা মন্ত্রণালয়ের মধ্যে একদম শেষের দিকে। সেলিম ভাই প্রবাসী লাউঞ্জের কথা বললো, আমরা অনেক সময় প্রবাসী লাউঞ্জের কথা বলি, আমি আসলে অন রেকর্ডই বলতে বাধ্য হচ্ছি। এই যে প্রবাসী লাউঞ্জটা, আপনি যা লাউঞ্জ মানে আপনি কি বুঝি, যেখানে আমরা আমাদের একটা কার্ড থাকে, টাকা ছাড়া আমরা বসে খেতে পারি। কিন্তু আপনি প্রবাসী লাউঞ্জ মানে আপনি ইমিগ্রেশন করার পর বোর্ডিংয়ে আপনি একটা জায়গায়, আগেও বসার জায়গা ছিল, এখনও সেই বসার জায়গাটা আপনি লাউঞ্জ বানিয়ে আপনি তাকে বার্গার বা অন্য কিছু খেতে দিচ্ছেন। তার কাছে কি আসলে ওই সময় টাকা আছে খাওয়ার জন্য বার্গার বা লাঞ্চ, বা সে ওটা খাবে? ওই জায়গা তো সে এমনি আগেও বসতে পারতো। এই যে আমরা মুখরোচক কথা বলি, যেটা সুলতান ভাই বললেন, বার্গারের দোকানও আগেও দোকানে ছিল, ওইখানে আগে দোকান ছিল, এই যে মুখরোচক কিছু কিছু করি আমরা, এই করেছি ত্যান করেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি কতটা করেছেন তার ডিপেন্ড করে। তার আগে যেতে 5 লাখ টাকা লাগতো, এখন সেই খরচটা কমে কি 1 লাখ টাকা হয়েছে কিনা।
আগে চেনে গিয়ে প্রতারিত, এখন কি প্রতারণা বন্ধ হয়েছে কিনা? আপনি এই 2025 সালে এসে যদি বলি, প্রতি বছর গড়ে 1 লাখ লোক প্রায় শূন্য হাতে ফেরে ডিপোর্টি হিসেবে, কিন্তু এয়ারপোর্টে এখন পর্যন্ত এই কোনো কৌশল কর্মকাঠামো আমাদের নেই একজন মেয়ে সৌদি আরব থেকে টর্চার হয়ে, যৌন নিপীড়ন হয়ে ফিরলে কিংবা সন্তান নিয়ে ফিরলে তিনি কোথায় যাবেন, তিনি মানসিক ভারসাম্য নিলে কোথায় যাবেন। আমরা অনেক বছর ধরে বলছি একটা কাঠামো করা হোক, যে কাঠামোর মধ্যে লেখা থাকবে একজন নারী আসলে সে প্রবাসী কল্যাণ ডেস্কে যাবে, সে এফসেকের কাছে যাবে, সে পুলিশের কাছে যাবে, তারপর সরকারি সংস্থা এই করবে, বেসরকারি, কেউ জানেই না কি করতে হবে। তার ফলে আপনি দেখবেন মাঝে মধ্যে আমরা পাই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে আসছেন। আমরা কখনো বলতেও পারিনি, অন্তত পক্ষে একাধিক ঘটনা ঘটেছে, যিনি সৌদি আরব থেকে সন্তান নিয়ে ফেলেছেন, সেই সন্তান এয়ারপোর্ট থেকে ফেলে চলে গেছেন, সেই সন্তানকে আবার আমাদেরকে কোথায় যাবে, কি যাবে, এই যে সামগ্রিকভাবে প্রতি পদে পদে হয়রানিটা যখন একজন মানুষ ভাবেন যে তিনি বিদেশ যাবেন, তার এই ভাবনা শুরুর পর তার পাসপোর্ট তৈরি, তার মেডিকেলের সিন্ডিকেট, তার ডিমান্ড বা ভিসা কেনার সিন্ডিকেট, সরকারের বাংলাদেশ থেকে রিক্রুটমেন্ট প্রসেসের সিন্ডিকেট, বিএমইটি বা মন্ত্রণালয়ে আমরা বলি সেখানে লম্বা সময়, তারপরে এয়ারপোর্টে হয়রানি করে সে যাবেন। আপনি যে কোনো দূতাবাসে যেখানে প্রবাসীরা পাসপোর্ট বা সেবা, আপনি কমনলি শুনবেন, আপনি চিন্তা করতে পারেন যে একযোগে আমাদের সবগুলো দূতাবাসে বছর 2 আগে কোভিডের সময় পাসপোর্ট ছাপা বন্ধ ছিল। আপনি কোভিডের সময় টিকা নেওয়ার জন্য তাকে লড়াই করতে হয়েছে, সৌদি আরব জন্য টিকিটের জন্য সোনারগাঁয়ের সামনে দিনের পর দিন ঘুরতে হচ্ছে। এমনকি এই যে মালয়েশিয়া আমাদের প্রায় 18-20 হাজার কর্মী যেতে পারলো না, তাদের এই সরকারের আমলে গত 3 দফায় টাকাদেরকে দেওয়া হচ্ছে, তাদের টাকা ফেরত পাবে। এখন পর্যন্ত এর মধ্যে 2 দফায় সরকার বদল হয়ে গেছে, 2 দফায় ডেট দেওয়া হচ্ছে, এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার তারা তাদের ক্ষতিপূরণের টাকাটা, সে যে টাকাটা দিয়েছে, যেহেতু যেতেই পারেনি, তার যে টাকাটা সে টাকাটাই ফেরত পাননি। বাস্তবতা হচ্ছে যেটা সুলতান ভাই বললেন, আদতে আসলে যাদেরকে মানুষের যে মর্যাদাটা দেয়া, কি ঘরে কি বাইরে, তাদেরকে আমাদের মনে হয় যে টাকা পাঠানোর মেশিন, এটিএম বুথ, তারা সারাদিন 18-20 ঘন্টা কাজ করবে, টাকা পাঠাবে দেশে, সেই টাকায় বাংলাদেশের রিজার্ভ বড় হবে, সেই টাকায় দেশের অর্থনীতি চলবে এবং আমরা তাদেরকে মহান বলবো। কিন্তু বাস্তবে তাদেরকে আমরা হয়রানি করব, তাদেরকে আমরা এয়ারপোর্টে পিটাবো, রক্তাক্ত করব, দূতাবাসে সে সেবা পাবে না, পাসপোর্ট সে সেবা। আচ্ছা, আপনি আমাকে বলেন, তার পাসপোর্ট নিতে আপনি তাকে কেন একটা 10 বছরের জন্য পাসপোর্ট দিয়ে দেন না? তাকে কেন আপনার পাসপোর্ট নিতে বারবার আসতে হয়? তার আপনি প্রবাসী যারা কর্মী স্মার্ট কার্ড, তাকে 10 বছরের জন্য একটা পাসপোর্ট দিয়ে দেন, বিশেষ করে নাম্বার দিয়ে। আপনি শুনবেন প্রবাসীদের কথা যে আমার পাসপোর্ট নিয়ে হয়রানি, আমি দূতাবাসে গেলে সেবা পাই না, এই যে প্রতি পদে পদে তার হয়রানি। আমি মনে করি এত কথা সরকার যখন যে ক্ষমতায় থাকে, উন্নয়নের যে গল্পগুলো তারা বলে, সেই উন্নয়নের গল্পের বিপরীত ওই প্রবাসী শ্রমিকটা বলুক আমি গিয়ে ভালো আছি কিনা, সে বলুক তার কত টাকা খরচ হয়েছে, সে বলুক তার এই টাকা তুলতে বাংলাদেশ সরকারের আমাদের পরিসংখ্যান ব্যুরোর সাথে যে আইএলওর গবেষণা তাতে বলছে সে যেই টাকা খরচ করে যায়, শুধু সেই টাকাটা তুলতে তার প্রায় 2 বছর লেগে যায়। তার মানে ধরেন সে 5 লাখ টাকা খরচ করে গেল, তার মাসে বেতন 20,000 টাকা, 2 বছরে সে আয় করবে 5 লাখ টাকা, তো আমি তো খরচ ওঠে নেই, তখন সে অতিরিক্ত সময় থেকে যায়, আনডকুমেন্টেড হয়ে যায় এবং বছরের পর বছর 20-25 বছর ধরে এক ধরনের দাস প্রথার জীবন তাকে যাপন করতে হয়। এবং আপনি যদি দেখেন এই যে প্রবাসী যারা থাকে তাদের কজনের সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, যদি আপনি দেখেন বাবা বিদেশে ছেলে আবার যাচ্ছে, তার ওয়াইফটা এখানে, পরিবারটা এখানে, তার অরক্ষিত, তাদের সম্পদ অরক্ষিত এবং তাদের ভাষা দেখবেন, এই যে কৃষককে আমরা বলি চাষা, প্রবাসীকে আপনি তাকে নিয়ে আমরা টিটকারি করি, প্রবাসীর বউ, বিদেশে থাকে কামলা, আপনি রাষ্ট্রীয় ন্যারেটিভগুলো আপনি দেখবেন, এই যে প্রতিমধ্যে হয়রানির, অসম্মানের, এই আমি মুক্তিযুদ্ধ আরম্ভ করে জুলাই আগস্টে প্রবাসী যে বিশাল অবদান, সেই অবদানের বিপরীতে কিন্তু তাদের সম্মান মর্যাদা দেই নেই। দেয়াটা 3 জায়গায় জরুরি: বিদেশ যাওয়ার আগে দক্ষ করে তাকে শেখানো, বিদেশে থাকতে এবং ফেরত আসার পর, এই 3 জায়গায় সুশাসন আনাটা জরুরি। জি ডক্টর সেলিম রেজা, একটু আপনার কাছ থেকে জানতে চাই একটু ছোট করে, যে দূতাবাসের প্রসঙ্গটি শরীফ ভাই বললেন, দূতাবাসের আসলে কাজটা কি? সরকারের পারপাসগুলো সার্ভ করাই তো আসলে তার মধ্যে। আমার এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যদি রেমিটেন্সটাই মূল ফোকাস থাকে, তাহলে এটিকে কি প্রায়োরিটি দেওয়ার কথা না? অবশ্যই সেটি তো করার কথা, কিন্তু সেটি তো হয় না। দূতাবাসগুলোর কি কাজ করে বা কি কাজ করা উচিত সেই আলোচনায় যখন আমরা যাই, তখন কিন্তু আমরা একটা বিরাট রকমের একটা পাজল বা ধাঁধার মধ্যে পড়ে যাই। দূতাবাসগুলোর একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং সেগুলোর মেরামত করা, সেগুলোকে দেখভাল করা। এর বাইরে যে কনসুলার সার্ভিসগুলো রয়েছে, তার মানে ওই দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সেবা প্রদান করা, সেটা পাসপোর্ট থেকে শুরু করে একেবারে মৃত ব্যক্তির লাশ দেশে ফেরত পাঠানো পর্যন্ত অনেক রকমের কাজ কিন্তু সেখানে করতে হয়। তো প্রবাসী কর্মীদেরকে কিন্তু সবচাইতে বেশি যেটার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে হয়রানি বা বঞ্চনা বা শোষণ, বা হতে পারে বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট। সেই জায়গাটা শুরুই হয় পাসপোর্ট রিনিউ দিয়ে বা পাসপোর্টের মেয়াদ নবায়ন দিয়ে।
আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে কোনো মানুষ যদি দেশ ছেড়ে বিদেশে 6 মাস অবস্থান করেন, ওই 6 মাস অবস্থানকালীন সময়ে তার একটা আজীবন মেয়াদি পাসপোর্ট পাওয়া উচিত। কারণ আমার কথার সাথে কাজের মিল থাকতে হবে। একদিকে আমি বলছি যে তুমি বিদেশে আছো ভাই, তোমার কারণেই তো আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে, যেটা শরীফুল ভাই একটু আগে বললেন, যে এই ধরনের বুক ভরা বলি যখন আমরা বলি, সেটার একটা মর্যাদারও তো বিষয় রয়েছে। তাহলে সেই মানুষকে কেন আমি আজীবন মেয়াদপূর্ণ পাসপোর্ট দিচ্ছি না? সেই মানুষটার জন্য কেন আমি প্রবাসী পাসপোর্ট নামক নতুন কোনো কিছু উদ্ভাবন করছি না? তার মানে আমার মনস্তাত্ত্বিক জায়গায় এক ধরনের প্রতারণা বা ছল চাতুরি কিন্তু আমরা করছি এই অভিবাসীদের সাথে। তারা যখন টাকা পাঠায় সেই টাকাগুলো আমরা গুনি এবং সেই টাকাগুলো আমাদের রিজার্ভের কাজে লাগে, সংখ্যাগুলো বাড়িয়ে বাড়িয়ে পত্রিকার হেডলাইন করি, টেলিভিশনের স্ক্রলে দেখাই, কিন্তু সেই মানুষগুলো কী ধরনের বঞ্চনার শিকার হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলছি না। আপনি যে শহরে বসে আমরা এই টকশোর আলোচনা করছি, সেই শহরে যে একটি এয়ারপোর্ট রয়েছে বা বিমানবন্দর রয়েছে, শাহজালাল এয়ারপোর্ট, আপনি সেখানে যদি যান দেখবেন প্রতিদিন ন্যূনতম 8 থেকে 10টি প্রবাসী মৃতদেহ আসছে। এতগুলো মানুষ যে মৃত হয়ে ফিরছে, কেন? এই মৃত্যুর দায় কার? যেই মানুষটা সুস্থ শরীরে যাচ্ছে, নানান রকম মেডিকেল টেস্টে সে পাশ করার পরে একজন সুস্থ প্রবাসী হিসেবে সে যাচ্ছে, সেই মানুষটাই কেন মৃত হয়ে ফিরছে? এবং প্রতিটা মৃত্যুই কি স্বাভাবিক? এবং আমরা দেখতে পাচ্ছি যে গত 15 বছরে প্রায় 50,000-এর মতো প্রবাসী শ্রমিক একেবারে সরকারি খাতা কলমে তারা কিন্তু মৃত হয়ে ফিরে এসেছেন। এবং সেই মৃত্যুগুলো কি স্বাভাবিক মৃত্যু ছিল কিনা, সেই মৃত্যুর জন্য প্রকৃত দায় কার, এবং সেই মৃত্যুর জন্য কয়জন ক্ষতিপূরণ পেয়েছে, কয়জন পায়নি, বা এরকম মৃত্যু এড়ানোর জন্য কি করা উচিত, এগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। যত আলোচনা শুধুমাত্র এই রেমিটেন্স নিয়ে এবং কতজন শ্রমিক সৌদি আরবে গেল, কতজন শ্রমিক মালয়েশিয়ায় গেল, এই আলোচনাগুলো রয়েছে। এবং সেখানেই কিন্তু আমাদের বোঝা যায় যে আমাদের মনস্তাত্ত্বিক জায়গা থেকে আমরা তাদের জন্য ভালো অনুভূতি বা ভালো মর্যাদা কিন্তু দিতে পারছি না। আরেকটি বিষয় একটু জানতে চাই, দক্ষতার কথা বলছিলেন আপনারা তিনজনই, যে দক্ষ শ্রমিক পাঠানোর আমাদের যে তথ্য, যেটি যে 42টি জেলায় কর্মসংস্থান এবং জনশক্তি অফিস করা হয়েছে, শরীফ ভাই নিশ্চয়ই জানেন। তো তার মানে কি ওই জেলাগুলোর উন্নতি হয়েছে? দক্ষ শ্রমিক ওই জেলা থেকে যায় বা ওইখানে কি প্রতারণা এখন আর হচ্ছে না? এই বিষয়গুলো একটু জানবো। ডক্টর সেলিম রেজা, একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমরা অনেকগুলো কমিশন গঠন দেখেছি এবং এরই মধ্যে 4টি কমিশন গতকাল রিপোর্টও পেশ করেছে। শ্রম কমিশনের অতিথি আমাদের সাথে ছিলেন, কিন্তু অভিবাসন নিয়ে তেমন কোনো একটা কমিশন দেখিনি, শিক্ষা নিয়েও দেখিনি। অভিবাসন নিয়ে যেহেতু আলোচনা করছি, সেটি নিয়ে একটু জানতে চাই, এটি কি খুব একটা গুরুত্বপূর্ণ না, এরকম কিনা? এটি আসলে খুব হতাশার বিষয়, এবং আমরা কিন্তু গণঅভ্যুত্থানের শুরু থেকেই আশা করেছিলাম যে এই পরিবর্তিত সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট যেটাই হচ্ছে, তারা প্রবাসীদেরকে যথাযোগ্য মর্যাদা দিবেন, এবং সেটি করার প্রথম ধাপই হয়তোবা অভিবাসন সংস্কার কমিশন এটি গঠন করবে। আপনি দেখেন মিডিয়া সংস্কার কমিশন কিন্তু হয়েছে এবং অন্যান্য সেক্টরগুলো নিয়েও কাজ চলছে, কিন্তু অভিবাসন নিয়ে কোনো কাজ কিন্তু হচ্ছে না। যে এটার উত্তরটা আমি একটু আগেই দিয়েছি, যে মনস্তাত্ত্বিক জায়গা থেকেই আমরা মর্যাদার কথা ভাবি না বা প্রবাসীদের অধিকারের কথা আমরা ভাবি না। সেটা যেমন সত্য, ঠিক একইভাবে অভিবাসন খাতটা দীর্ঘ প্রায় গত 10-15 বছর ধরে এমন একটি সিন্ডিকেটের হাতে চলে গিয়েছে, সেখান থেকে এটিকে একেবারে খুব সুন্দর করে গড়ে তোলাটাও একটা বিরাট বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। আপনি দেখবেন যে রিক্রুটিং এজেন্সিগুলো তারা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে, এবং বিগত প্রায় 5-7 বছরে প্রায় 1000-এর বেশি রিক্রুটিং এজেন্সি তারা কিন্তু লাইসেন্স পেয়েছে। এবং তারা কি করে, কতজন লোক পাঠায়, কোন বাজারে লোক পাঠায়, আমরা কিন্তু কেউ জানি না। এবং এই খাতে অবাধ তথ্য প্রবাহ বলতে যে একটা জিনিস আছে, সেটি কিন্তু আমরা পাই না। একটা মানুষ বিদেশ যাবে, সে কোন দেশে যাবে, কোথায় যাবে, কত টাকা লাগে, কাকে ধরতে হবে, সে কিন্তু কিছু জানে না। এবং যা জানে সে তার ব্যক্তিগত উদ্যোগে সে জানে। এবং একটু আগে আমরা আলোচনা করলাম যে দালালদের যে দৈরাত্য বা উৎপাতের কথা বলছি, যে দালাল ছাড়া তো তার কাছে উপায় নেই। যেখানে সরকার পৌঁছাতে পারে না সেখানে তো অন্যরা সুযোগ নেবে, এটি তো স্বাভাবিক, এটি তো আমরা জেনে এসেছি। এবং সেটি করা হয়েছে অনেকটা ইচ্ছাকৃতভাবে, যেন মানুষ তার সঠিক সুযোগ ব্যবহার করে বিদেশ যেতে না পারে। এবং সেই জায়গায় আমি আরও একটু মনে করি যে সরকার চাইলে অভিবাসন সংস্কার কমিশন করতে পারত, এবং এখনও কিন্তু সময় চলে যায়নি। এটি নিয়ে কাজ করার যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে। এবং আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে অভিবাসী শ্রমিকদের মধ্যেও কিন্তু এক ধরনের হতাশা কাজ করে। আন্দোলনের শুরুতে এবং আন্দোলনের পরে এই ইন্টারিম সরকারের গঠনের সময় তাদের যেরকম উচ্ছ্বাস ছিল, সেটি কিন্তু যথেষ্ট ভাটা পড়েছে। এবং তারা দেখতে পেয়েছে যে তাদের খাত নিয়ে কিন্তু খুব বেশি কথা হয় না, বা তাদের খাত নিয়ে খুব বেশি নীতিগত পরিবর্তনের কথা কিন্তু তারা দেখতে পাচ্ছে না। এবং আমি মনে করি সামগ্রিকভাবে এটি হতাশার বিষয়, কিন্তু সরকার চাইলে এটি করতে পারে এবং এটা এখনই করা উচিত আমি মনে করি। জি, শরীফ ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, যেটি বলছিলাম যে 42টি জেলায় হচ্ছে যে জনশক্তির অফিস রয়েছে,
তার মানে কি ওইসব জেলা থেকে এখন দক্ষ শ্রমিক তৈরি হচ্ছে বা তারা যাচ্ছে, প্রতারিত হচ্ছে না? এটি একটি বিষয় জানতে চাই। আপনি নিশ্চয়ই মাঠের খবর খুব ভালো জানেন, পাশাপাশি অভিবাসন কমিশনের প্রয়োজনীয়তা। না, ধন্যবাদ। কমিশনের প্রয়োজনীয়তা তো বললেনই। আমি যেই খাত বাংলাদেশকে সবচেয়ে বেশি দেয় সেই খাতকে তো আসলে গুরুত্ব দেওয়াটা সবচেয়ে জরুরিটা ছিল। আর আপনি যেটা বলছেন এখন 42টা না, এখন 64টা জেলাতেই আমাদের জেলা জনশক্তি কর্মসংস্থান অফিস আছে এবং উপজেলা মানে লেভেলের ট্রেনিং সেন্টার হয়ে গেছে। কিন্তু আপনি যদি দেখেন আমাদেরকে দেশে উন্নয়ন মানে হচ্ছে একটা বড় বিল্ডিং হবে, কে উদ্বোধন করেছে সেটা থাকবে। ওই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে কি মানে কর্মী তৈরি হলো, তারা কি আদৌ বিদেশ যেতে পারছে কি না, তাদের কোন মান মানে আমরা বজায় রাখছি, সেগুলো কোথাও আপনি দেখবেন। আপনি যদি খোঁজ নেন যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে গত 20 বছরে কি পরিমাণ কর্মী তৈরি হয়েছে, তাদের কতজন বিদেশ গেছে, আপনি সেই ডেটাই পাবেন না। এই যে কথাটা আমরা বলছি যে মনস্তাত্ত্বিকভাবে আপনি দেখেন সৌদি আরবে আমার 25 লাখ লোক থাকে, সৌদি আরবের শ্রম শাখায় আমার এই 25 লাখ লোকের সার্ভিস দেওয়ার জন্য কি 25 জন কর্মকর্তাও আছে? তো আপনি তো জনবলের ঘাটতি, আপনি যাকে দেওয়ার কথা তার জন্য আপনি দিচ্ছেন না। এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যাদের কারণে আমি যদি বলি যে এই $25 বিলিয়ন আসছে, সেই মন্ত্রণালয়ের বাজেট কেন সবার শেষের দিকে? এমনকি শুনলে অবাক হবেন, নৌযান কল্যাণ বোর্ড যেটা আছে সেই কল্যাণ বোর্ডের কর্মকর্তাদের এমনকি বিশেষ ক্যাডারও যারা আসেন তাদের বেতন দেওয়া হয় প্রবাসীদের টাকায় থেকে। এই যে আমরা বলি যে লাশের টাকা অমুক টাকা, সেই টাকাটাও কিন্তু প্রবাসীর টাকা। তো তার মানে হচ্ছে রাষ্ট্রের কোনো বিনিয়োগ ছাড়াই সে হাজার কোটি টাকা পাচ্ছে এবং সে খুশি, ভাই তুমি যাও দেশ ছাড়া, আমাকে টাকা পাঠাও। এবং আমি একটা কথা সবসময় অনেক বছর ধরে বলছি, আপনি দেখবেন বাংলাদেশিরা সবসময় কি সৌদি আরব কি মধ্যপ্রাচ্য কি মালয়েশিয়ায় প্রচণ্ড নিপীড়নের শিকার। অন্য কোনো দেশের নাগরিকদের এত নিপীড়নের শিকার পাবেন না, মারধর, হাতে শেকল বরণ, টর্চার। আমি এটার কারণ বলি যে আমরা আমাদের নাগরিকদের সম্মান দিই না। অন্য দেশ যখন দেখে বাংলাদেশি তার প্রবাসীদের সম্মান দেয় না, তার নাগরিকদের সম্মান দেয় না, রোদে ভিজিয়ে বৃষ্টিতে ভিজিয়ে মার খায়, তো ওর কেন ঠেকা পড়ছে? কাজে আমি এই কথাটাই যদি বলি, আমাদের যদি তাদেরকে যে মানুষ হিসেবে সম্মান দেওয়া, যে কামলা চাষা ভুষে এইসব না বলে এই মানুষদের আমরা সত্যি সত্যি সম্মান দিতাম, কাগজে কলমে না বলে, তার কি লাগবে, তার জন্য আমি কি করব, কত লোক কামার লাগবে, তাদের কিভাবে সেবা দেওয়া যায়, কোন ধরনের প্রোডাক্ট করা যায়, তাদেরকে কিভাবে পাসপোর্ট শেয়ার দেওয়া যায়, এয়ারপোর্টে হয়রানি কীভাবে বন্ধ করা যায়, টিকিটের দাম কিভাবে কমানো যায়, এই সমস্ত যদি ভাবেন সমাধান কিন্তু খুব সহজে সম্ভব। কিন্তু ওই যে বললাম, কেউই আমরা আসলে এদেরকে মানে সত্যিকারের আমরা যে ব্যবহার করি, তার পরিবার ব্যবহার করে, স্বজন ব্যবহার করে, সে টাকা পাঠায় দিচ্ছে, বাস্তবে মানুষটাকে যেহেতু আমরা মর্যাদা দেই না, না দেশ না তার স্বজনরা, কাজেই তাদের দিনের পর দিন দুর্ভোগ আপনার চলছে, গত 54 বছর ধরে চলছে। এবং সত্যি সত্যি মুক্তিযুদ্ধ বলেন, 90 বলেন, এই জুলাই আগস্ট বলেন, প্রতিটা জায়গায় প্রবাসীদের যে ভূমিকা, তারপর তাদের যে প্রাপ্তি, তাদের যে সম্মান মর্যাদা, সেটা যে আমরা একেবারেই দেই না, সে কারণেই কমিশন হয় না। সে কারণে আমরা কাগজে কলমে লাউঞ্জ বা অনেক কিছু হয়তো করি, কিন্তু বাস্তবে তাদের যে ভেতরের যে ক্ষোভ, তাদের যে ভেতরের যে কষ্ট, সেই কষ্টটা কিন্তু দূরেই থাকে। এবং আরেকটা বড় কারণ যেটা সুলতান ভাই বলল, 1.5 কোটি মানুষ, তার কোনো ভোটাধিকার নাই, তার কোনো ভাষ্য নাই, সে যেহেতু দেশের বাইরে থাকে তার কথা বলার কোনো জায়গা নাই। কাজেই আমি মনে করি যে এই রাষ্ট্রের কাছে অনুরোধ, এই মানুষগুলো আমার অর্থনীতির ভিত্তি, যত দূরেই থাকুক তার বুকের মধ্যে লাল সবুজের পতাকাটা থাকে, দেশ থাকে, তাকে যেন একটু আমরা মর্যাদায় দেই, তাকে যেন আমরা একটু সেবা দেই, সেই জন্য কথায় কথা না হয় বাস্তবে হয়, বাস্তবে, অর্থাৎ কেবল মুখে নয় বাস্তবেও তাদেরকে মানুষ হিসাবে গণ্য করার তাগিদ যেন দিই আমরা সবাই। ধন্যবাদ আপনাদের দুজনকে, এবং আমাদের স্টুডিওর বাইরে আরেকজন অতিথি ছিলেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের 24 ঘন্টা এখানে।